এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আসসালামু আলাইকুম। আরব লীগের ঘোষণা প্রত্যাখ্যান হামাসের, অস্ত্র সমর্পণ করবে না। পাকিস্তান সফরে ইরানের প্রেসিডেন্ট, বাণিজ্যিক ও প্রতিরক্ষা সম্পর্ক উন্নতির অঙ্গীকার দুই দেশের। ভারতকে তুচ্ছ-তাচ্ছিল্য অব্যাহত ট্রাম্পের, রাশিয়ার সাথে সম্পর্ক রক্ষা নিয়ে বিপাকে নয়াদিল্লি। প্রকাশ্যে আসলো জেলেনস্কির বিরুদ্ধে আরেক দুর্নীতির ঘটনা। আরব লীগের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস বলেছে, একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তারা অস্ত্র সমর্পণ করবে না। গত 29 জুলাই সমগ্র আরব লীগ একটি ঘোষণা প্রকাশ করে। তাতে 2023 সালে ইসরায়েলে হামাসের হামলার জন্য নিন্দা জানানো হয়েছে। একই সাথে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে হামাসকে নিরস্ত্রীকরণ এবং সংস্থাটির বিলুপ্তির দাবি জানানো হয়েছে। গাজাকে পশ্চিম তীরের তথাকথিত মাহমুদ আব্বাস সরকারের অধীনে ন্যস্ত করার কথা বলা হয়েছে আরব লীগের ঘোষণায়। আরব লীগের ঘোষণা অনুযায়ী হামাস বলতে কিছু থাকবে না এবং ভবিষ্যতেও তারা গাজার শাসন কার্য পরিচালনা করতে পারবে না। আরব লীগের এই ঘোষণায় স্বাক্ষর করেছে ইউরোপিয়ান ইউনিয়ন সহ আরও 17টি দেশ। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলেরও প্রধান চাওয়া ছিল হামাসকে সম্পূর্ণ নিরস্ত্র করা এবং বিলুপ্ত করা। গাজায় যুদ্ধ বন্ধে এটা ছিল তাদের প্রধান শর্ত। সর্বশেষ ডোনাল্ড ট্রাম্পের যে যুদ্ধবিরতি প্রস্তাব হামাস প্রত্যাখ্যান করেছে, তাতেও ছিল হামাসকে নিরস্ত্র করার শর্ত। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ঘোষণা দেন, হামাস যদি এই প্রস্তাব না মানে এবং অস্ত্র সমর্পণ না করে, তাহলে তাদেরকে তিনি নিশ্চিহ্ন করে দেবেন। গাজায় হামাসের যাতে কোনো অস্তিত্ব না থাকে সে ব্যবস্থা করবেন তিনি। শনিবার 2 দিনের সফরে পাকিস্তান পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানি নেতার পাকিস্তান সফরের উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে, দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়ন, সীমান্ত এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় একসাথে কাজ করা। তবে বিশ্লেষকদের মতে ভূ রাজনৈতিক ও কৌশলগত কারণে ইরানি নেতার পাকিস্তান সফর বেশ তাৎপর্যপূর্ণ, কারণ উভয় দেশ চীনের মেগা প্রকল্প বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অন্তর্ভুক্ত। চীনের লক্ষ্য পাকিস্তান ও ইরানের মধ্য দিয়ে বেল্ট অ্যান্ড রোড প্রকল্প ইউরোপ পর্যন্ত বিস্তৃত করা। সেজন্য পাকিস্তান ইরানের মধ্যে সুসম্পর্ক জরুরি। চীন চেষ্টা করছে ইরান পাকিস্তানের মধ্যে বিরোধ মিটিয়ে দুই দেশের মধ্যে বন্ধুত্বকে জোরদার করা। ইরানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের আগ্রাসনের আগে ইরান পাকিস্তান সীমান্তে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। তবে ইরানে ইসরায়েলের আগ্রাসনের সময় পাকিস্তান প্রকাশ্যে ইরানের পক্ষে দাঁড়িয়েছে, যা ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে ইরান সহ মুসলিম বিশ্বে। বর্তমানে দুই দেশের মধ্যে বার্ষিক বাণিজ্যের পরিমাণ মাত্র $1.5 থেকে $2 বিলিয়ন। একে দ্রুত $10 বিলিয়ন উন্নীত করার অঙ্গীকার করেছে ইরানি নেতা। এছাড়া দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করার লক্ষ্যে পৃথক বৈঠক করেছেন দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রী সহ উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা। এদিকে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর বা সিপিএস-এর দ্বিতীয় পর্যায়ে শুরুর লক্ষ্যে বর্তমানে চীন সফর করছেন পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল। সিপিএস-এর অধীনে চীন এখন পর্যন্ত পাকিস্তানে $65 বিলিয়ন বিনিয়োগ করেছে এবং এর ফলে পাল্টে গেছে পাকিস্তানের বিদ্যুৎ, জ্বালানি, সড়ক, রেল ও বন্দর সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন অবকাঠামোর চেহারা। সিপিএস-এর অধীনে চীনের বিনিয়োগ দ্রুত $100 বিলিয়ন ছাড়িয়ে যাবে। পাকিস্তানের ইতিহাসে এখন পর্যন্ত এটা সবচেয়ে বড় বিদেশি বিনিয়োগ এবং চীনের ইতিহাসেও এটা এখন পর্যন্ত সবচেয়ে বড় বিনিয়োগ বিদেশের ক্ষেত্রে। ট্রাম্পের চাপে রাশিয়ার সাথে বন্ধুত্ব রক্ষা নিয়ে বিপদে পড়েছে ভারত। রাশিয়া ভারতের অতিশয় পুরনো মিত্র। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের মধ্যে যখন স্নায়ুযুদ্ধ চলে, সেই সোভিয়েত আমল থেকেই ভারত রাশিয়ার বন্ধু। দীর্ঘকাল ধরে রাশিয়া ছিল ভারতের প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ। সম্প্রতি ভারত ফ্রান্স থেকে রেফালে ফাইটার জেট এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্র থেকে কিছু অস্ত্র কিনেছে, কিন্তু তার আগ পর্যন্ত ভারতের প্রায় সব যুদ্ধ বিমান, ট্যাঙ্ক সহ বিভিন্ন আর্টিলারি সিস্টেম, অ্যাসল্ট রাইফেল সহ বিভিন্ন ধরনের অন্যান্য অস্ত্রের প্রায় সবই রাশিয়ার তৈরি। ভারত সর্বশেষ 2021 ও 22 সালে $5 বিলিয়ন মূল্যের রাশিয়া থেকে সংগ্রহ করে দুটি S-400 মিসাইল সিস্টেম সহ অন্যান্য অস্ত্র। ভারত এই অস্ত্র সংগ্রহ করে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা অমান্য করে। এরপর থেকে দুই দেশের মধ্যে চলে তীব্র টানাপোড়েন। একই অস্ত্র তুরস্ক রাশিয়া থেকে কেনার কারণে যুক্তরাষ্ট্র তুরস্কের বিরুদ্ধে অবরোধ
নিষেধাজ্ঞা আরোপ করলেও ভারতের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ থেকে বিরত থাকে বাইডেন প্রশাসন। রাশিয়া থেকে অস্ত্র কেনার কারণে ওয়াশিংটন ভারতের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় সাহস বেড়ে যায় ভারতের। তারা একের পর এক ঔদ্ধত্য দেখাতে থাকে যুক্তরাষ্ট্রের প্রতি। নয়াদিল্লির বিশ্বাস জন্মায় ভারত 140 কোটি মানুষের অতিশয় বড় একটি দেশ। চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিরোধের ক্ষেত্রে ভারতকে অপরিহার্যভাবে দরকার ওয়াশিংটনের। তাই ভারত যাই করুক না কেন ওয়াশিংটন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে না। এরপর ভারত যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও প্রবল আপত্তি উপেক্ষা করে রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে থাকে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে। কিন্তু 3.5 বছর ধরে ভারত অব্যাহতভাবে এই কাজ করে গেলেও বাইডেন প্রশাসন নীরব থাকে ভারতের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ থেকে। এবং এতে নয়াদিল্লির ধারণা বদ্ধমূল হয় যে তারা খুবই শক্তিশালী একটি দেশ এবং যুক্তরাষ্ট্র তাদের বিরুদ্ধে কিছুই করতে পারবে না। এ প্রেক্ষিতে 2024 সালে বাংলাদেশ ইস্যুতে ভারত যুক্তরাষ্ট্রের সাথে কঠোর অনমনীয় অবস্থান গ্রহণ করে এবং শেষ পর্যন্ত সত্যি সত্যি বাইডেন প্রশাসন ঢাকাকে নয়াদিল্লির হাতে ছেড়ে দিয়ে হাত গুটিয়ে নেয়। তবে তলে তলে চলতে থাকে দুই দেশের মধ্যে দ্বন্দ্ব। এবার ট্রাম্প প্রশাসন প্রকাশ্যে আনলো এই দ্বন্দ্ব এবং ভারতের বিরুদ্ধে শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিশোধের পালা। রাশিয়া থেকে সস্তায় তেল কেনার মাসুল এবার কড়াই গন্ডায় শোধ করতে হবে ভারতকে। একই সাথে রাশিয়ার সাথে সম্পর্ক রক্ষা নিয়ে নয়াদিল্লির ত্রাহি অবস্থা এখন। অনেক বিশ্লেষকের মতে যুক্তরাষ্ট্র হয়তো ভারতকে বশে আনতে তীব্র চাপ প্রয়োগ করছে এবং ভারতও হয়তো বড় কোনো কিছুর বিনিময়ে যুক্তরাষ্ট্রের রোশানল থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করবে। কিন্তু ক্ষতি যা হবার তা ইতোমধ্যেই হয়ে গেছে। বহির্বিশ্বে ভারতের মান সম্মান বলতে আর কিছু নেই। প্রতিবেশী দেশগুলোর কাছে ভবিষ্যতে ভারতের থাকবে না আর কোনো তেমন প্রভাব। নিউ ইয়র্ক টাইমস সহ আরো বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী ভারতের জন্য আরো নতুন ধাক্কা অপেক্ষা করছে। ভারতের সব ধরনের পণ্য আমদানির ক্ষেত্রে ন্যূনতম 25% শুল্ক আরোপের পর যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়ে রেখেছিল ভারত যদি রাশিয়া থেকে জ্বালানি তেল ও অস্ত্র আমদানি বন্ধ না করে তাহলে তাদের বিরুদ্ধে জরিমানা ধার্য করা হবে। এই জরিমানার পরিমাণ হতে পারে 100%। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় পণ্য প্রবেশ অনেকটা অসম্ভব হয়ে পড়বে। ইতিমধ্যে এই জরিমানার ভয়ে ভারতের বিভিন্ন রিফাইনারি গ্রুপ রাশিয়া থেকে অপরিশোধিত জ্বালানি তেল আমদানি কমিয়ে দিয়েছে। এর প্রভাবে বাজারে বেড়ে গেছে জ্বালানি তেলের দাম। জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে সার্বিক প্রভাব পড়তে যাচ্ছে মূল্যস্ফীতির ওপর। ধস নামতে শুরু করেছে শেয়ার বাজারে। দেউলিয়া হওয়ার পথে অনেক ব্যবসা প্রতিষ্ঠান। এদিকে ভারতকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য অব্যাহত রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ হোয়াইট হাউসের উচ্চপদস্থ কর্মকর্তাদের। শুক্রবার ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল নামক সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলেছেন, ভারত এবং রাশিয়ার অর্থনীতি মৃত। এই দুই দেশ যদি চায় তাহলে তারা মিলে আরো অধপতনের দিকে হাঁটুক। ট্রাম্পের এই ধরনের অপমানে হতবাক বর্তমানে গোটা ভারত। নিচু হয়ে গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গলার স্বর। শনিবার নিজের লোকসভা আসন বারাণসীতে এক জনসভায় মোদী ক্ষীণ কণ্ঠে বলেছেন, ভারত তার নিজের অর্থনৈতিক স্বার্থের বিষয়ে সজাগ থাকবে। মোদী বলেছেন, ভারত বিশ্বের তৃতীয় অর্থনীতি হবার প্রতিযোগিতায় অবতীর্ণ হয়েছে। যারা ভারতকে তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে দেখতে চান তারা কেবল ভারতের পণ্যই ব্যবহার করবেন। ভারতীয়রা যে জিনিস তৈরি করে আমরা কেবল সেই জিনিসই কিনব। যারা দেশের ভালো চান তাদের দেশীয় পণ্য কেনা উচিত। মোদীর এই আহ্বান ট্রাম্পের বাণিজ্য নীতির বিরুদ্ধে আঘাত হিসেবে দেখছেন অনেক বিশ্লেষক। কারণ ট্রাম্পের বাণিজ্য নীতির উদ্দেশ্য হল ভারত সহ বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের পণ্য রপ্তানি বৃদ্ধি করা এবং বাণিজ্য ঘাটতি কমানো। ট্রাম্প অভিযোগ করেছেন, ভারত বিশ্বের সবচেয়ে বেশি শুল্ক আরোপ করেছে আমেরিকান পণ্যের ওপর। সে কারণে আমেরিকা খুব অল্প পরিমাণ পণ্য ভারতে রপ্তানি করতে পারে। এদিকে ভারত জুড়ে বর্তমানে তোলপাড় চলছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর একটি মন্তব্য ঘিরে। ট্রাম্প ভারতের অর্থনীতিকে মৃত বলে যেই মন্তব্য করেছেন তাকে সত্য বলে তার প্রশংসা করেছেন রাহুল গান্ধী। রাহুল গান্ধী বলেছেন, আমি খুশি যে ট্রাম্প একটি সত্য প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী ছাড়া বাকি সবাই জানেন যে ভারতের অর্থনীতি আসলে মৃত। ট্রাম্পের শুল্ক বোমায় ভারতের অর্থনীতি যখন তছনছ হবার পথে তখন দেশ জুড়ে আরেকটি খবর চাঞ্চল্যের জন্ম দিয়েছে। ভারতের ধনকুবের মুকেশ আম্বানির ভাই অনিল আম্বানি যেন দেশ ছেড়ে পালাতে না পারেন সেজন্য তার বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করা হয়েছে। ভারতের সব বিমানবন্দর ও জাহাজ ঘাটে পাঠানো হয়েছে এই নোটিশ যেন সে দেশ ছেড়ে পালাতে না পারে। অনিল আম্বানি রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান। তার
বিরুদ্ধে অভিযোগ, তিনি ভুয়া সংস্থা তৈরি করে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে 10,000 কোটি রুপি আত্মসাৎ করেছেন। এ নিয়ে এনফোর্সমেন্ট অধিদপ্তর জেরা করতে চায় অনিল আম্বানিকে। গত মঙ্গলবার তাকে জেরার জন্য হাজিরা দিতে বলা হয়েছিল, কিন্তু তিনি হাজির না হওয়ায় তার বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করেছে সংস্থাটি। ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্রশাসনের আরেকটি বড় দুর্নীতির ঘটনা সামনে এসেছে। অস্ত্র ক্রয়ের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতির অভিযোগে 4 উচ্চপদস্থ কর্মকর্তাদের গ্রেফতার করা হয়েছে শনিবার। তারা ড্রোন এবং সিগন্যাল জ্যামিং সিস্টেম কেনার ক্ষেত্রে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছে। এর আগেও স্বয়ং জেলেনস্কি এবং তার অতিশয় কাছের লোকদের বিরুদ্ধেও বড় ধরনের দুর্নীতির অভিযোগ ওঠে। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিভিন্ন দেশের অস্ত্র গোপনে চোরা বাজারে বিক্রি করে দেবার ব্যাপক অভিযোগ রয়েছে জেলেনস্কি প্রশাসনের বিরুদ্ধে। এ নিয়ে অভিযোগ করে সরাসরি যুক্তরাষ্ট্র। এছাড়া যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের দেওয়া বিপুল পরিমাণ নগদ অর্থ ও অন্যান্য ত্রাণ লুটপাটেরও অভিযোগ রয়েছে জেলেনস্কির চারপাশে থাকা প্রভাবশালীদের বিরুদ্ধে। গত মাসে জেলেনস্কির বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি তার চারপাশের লোকজনের দুর্নীতি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন এবং দুর্নীতি দমন কমিশনকে নিজের নিয়ন্ত্রণে নেবার উদ্যোগ নিয়েছেন। কিয়েভে জেলেনস্কির বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এরপর শুক্রবার জেলেনস্কি বিলুপ্ত করা 2টি দুর্নীতি দমন কমিশনকে পুনরায় চালু করতে বাধ্য হন। এর একদিন পরে শনিবার ঘটল অস্ত্র কেনায় দুর্নীতির অভিযোগে 4 জনকে গ্রেফতারের ঘটনা। এবার ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক নতুন উত্তেজনা তৈরি করেছে। আরব আমিরাত হামলার আশঙ্কাও করছে, যে কারণে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেবার ঘোষণা দিয়েছে দেশটি। সংযুক্ত আরব আমিরাত থেকে বেশিরভাগ কূটনৈতিক কর্মীকে ফিরিয়ে নিচ্ছে ইসরায়েল। দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিল ইসরায়েলি নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা হালনাগাদ করার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিরাপত্তা সতর্কতায় বলা হয়েছে, বিশেষ করে ইহুদি ছুটির দিন ও সাবাত উপলক্ষে আমিরাতে হামলার আশঙ্কা রয়েছে। এ পটভূমিতে ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়োশি আব্রাহাম শেলিকে এরই মধ্যে ফিরিয়ে নেওয়া হয়েছে। এর আগে আমিরাত সরকার অভিযোগ করে, আবুধাবির একটি বারে নারীদের সঙ্গে অশোভন আচরণ করেছিল শেলি, যা কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘনের শামিল। এছাড়া ইরানে ইসরায়েলের সাম্প্রতিক 12 দিনের হামলার জেরে পাল্টা প্রতিক্রিয়ার আশঙ্কা। গাজায় চলমান অভিযান ও আন্তর্জাতিক মহলে ক্রমবর্ধমান সমালোচনার প্রেক্ষাপটে এ সতর্কতা জারি করা হয়। বহু আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন গাজায় ইসরায়েলি অভিযানে গণহত্যার আশঙ্কা প্রকাশ করেছে। 2020 সালে আব্রাহাম চুক্তির মাধ্যমে আমিরাত ও ইসরায়েল কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। এরপর 2022 সালে তারা মুক্ত বাণিজ্য চুক্তি সই করে এবং ব্যবসা ও পর্যটন খাতে ঘনিষ্ঠতা বৃদ্ধি পায়। তবে সম্প্রতি সম্পর্কে টানাপোড়েন বাড়ছে। আমিরাত সরকার শেলির বিরুদ্ধে 3টি বিতর্কিত ঘটনার জন্য কূটনৈতিক প্রতিবাদ জানিয়েছে। ইসরায়েলি গণমাধ্যমের দাবি, শেলি বারে অমর্যাদাকর আচরণ, নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় এবং নিয়ম ভঙ্গ করেছেন। এই ঘটনার পরপরই কূটনৈতিক কর্মীদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত স্পষ্টত 2 দেশের মধ্যে উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে। এদিকে ফিলিস্তিনিদের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান থেকে ত্রাণ সামগ্রী ফেলা শুরু করবে ইতালি। চলমান সংঘাতে বিপর্যস্ত গাজার বেসামরিক জনগণের জন্য জরুরি সহায়তা পৌঁছাতে এই পদক্ষেপ নিচ্ছে দেশটি। ইতালির পররাষ্ট্রমন্ত্রী বিষয়টি নিশ্চিত করেছেন। রোম থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তনিও তাজানি এক বিবৃতিতে বলেন, গাজার বেসামরিক নাগরিকদের কাছে মৌলিক প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিতে ইতালির সেনাবাহিনী ও বিমান বাহিনীর সমন্বয়ে একটি বিমান ত্রাণ মিশনের অনুমোদন দিয়েছি। তিনি আরও জানান, ইতালির বিমান বাহিনী জর্ডানের সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে কাজ করবে। এ লক্ষ্যে বিশেষ কন্টেইনারে ত্রাণ সামগ্রী ভরে তা আকাশপথে গাজায় ফেলা হবে। পররাষ্ট্রমন্ত্রী তাজানি জানান, আগামী 9 আগস্ট থেকে বিমানের মাধ্যমে ত্রাণ কার্যক্রম শুরু করা হবে। এদিকে শুক্রবার স্পেন জানিয়েছে, তারা গাজায় ব্রিটেন ও ফ্রান্সের সঙ্গে সমন্বয় করে এরই মধ্যে 12 টন খাদ্য সামগ্রী বিমান থেকে ফেলেছে। ব্রিটেন, ফ্রান্স এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সঙ্গে যৌথভাবে ফিলিস্তিনি জনগণের জন্য এ ধরনের জরুরি মানবিক সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে ইউরোপের দেশগুলো।
ইসরায়েল যদি যুদ্ধবিরতি লঙ্ঘন করে তবে তেল আবিবকে ভুতুড়ে শহর বানিয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের খতিব আয়াতুল্লাহ আহমেদ খাতামি। که روزشان را تبدیل به شام سیاه خواهد کرد. শত্রুরা বরাবরই ইরানকে ধ্বংস করতে চেয়েছে, এখন তারা আরো মরিয়া হয়ে উঠেছে কারণ তারা নিজের অস্তিত্বের সংকট দেখছে। কিন্তু আমরা তুফানেও মাথা তুলে দাঁড়িয়ে আছি, এমন কড়া ভাষায় হুঁশিয়ারি দেন তিনি। آمریکایی ها بدانند فتح نکردند. খাতামি বলেন, বিশ্বজুড়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভের বিস্তার প্রমাণ করে যে দুনিয়া দিন দিন ইসরায়েলের প্রতি ঘৃণায় ভরে উঠেছে আর ইরানের প্রভাব বাড়ছে। তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো দেশ সাহসিকতার সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলা চালিয়েছে। কাতারের আল উদেইদ ঘাঁটিতে হামলা চালিয়ে ইরান তা প্রমাণ করেছে। তিনি ইসরায়েলকে একটি ক্যান্সার সদৃশ টিউমার হিসেবে আখ্যায়িত করে বলেন, যদি এটি মুছে না ফেলা হয় তাহলে অন্য মুসলিম দেশগুলোর সঙ্গেও ঠিক সিরিয়ার মতো ব্যবহার করবে ইসরায়েল। سقوط نزدیک شدند و میگویند اعلام میکنم. আয়াতুল্লাহ খাতামি জোর দিয়ে বলেন, এই যুদ্ধ ইরান শুরু করেনি, কিন্তু যখন আক্রমণ হয়েছে তখন আমরা জবাব দিয়েছি প্রতিরোধের ভাষায়। امریکایی ها در دنیا دیگر آرامش نخواهند داشت. তার ভাষ্যমতে ইসরায়েল 13 জুন ইরানের সামরিক, পারমাণবিক ও আবাসিক স্থাপনাগুলোতে 12 দিন ধরে আক্রমণ চালায়। এর জবাবে 22 জুন যুক্তরাষ্ট্র 3টি ইরানি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, নাতানজ, ফোর্দো ও ইস্পাহানে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এরপর অপারেশন ট্রু প্রমিস 3-র অংশ হিসেবে ইসরায়েলের দখলকৃত বিভিন্ন শহরে 22 দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এছাড়া যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান কাতারের আল উদেইদ মার্কিন ঘাঁটিতে একযোগে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যেটি পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। But there's no way that you can allow, whether you have to fight or not, you can allow Iran to have a nuclear weapon because the entire world will blow up. গত 24 জুন শুরু হওয়া যুদ্ধবিরতি বর্তমানে কার্যকর থাকলেও আয়াতুল্লাহ খাতেমি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি ইসরায়েল আবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে তবে তেল আবিব এক ভুতুড়ে শহরে পরিণত হবে। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র সরাসরি ইসরায়েলকে রক্ষায় যুদ্ধে নেমেছে, এজন্য আমেরিকার মৃত্যু হোক স্লোগান আজও ইরানিদের হৃদয়ে বাজে। آمریکایی ها بدانند فتح نکردند. খাতামি অভিযোগ করেন, গত কয়েক দশকে যুক্তরাষ্ট্র সরাসরি বা পরোক্ষভাবে অন্তত 25টি দেশে আগ্রাসন চালিয়েছে, যা অপরাধের কালো ইতিহাস হিসেবে বিবেচিত। রাশিয়ার কাছাকাছি সমুদ্র সীমায় 2টি পরমাণু চালিত সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর তাতেই সন্দেহ দানা বেঁধেছে যুক্তরাষ্ট্র আর রাশিয়া যুদ্ধের। কেউ কেউ বলছেন যুক্তরাষ্ট্র জলসীমা দিয়েই রাশিয়া আক্রমণের ছক কষছে। আল জাজিরা জানায়, রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেবের বক্তব্যের জবাবে দেশটির কাছাকাছি সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন ট্রাম্প, যা রাশিয়ার জন্য সতর্কবার্তা। তবে রাশিয়া এখনো কোনো প্রতিক্রিয়া দেখায়নি। পুতিনের পরবর্তী সিদ্ধান্ত কি হবে সেটার উপর নির্ভর করছে যুক্তরাষ্ট্র রাশিয়ার উত্তেজনাপূর্ণ সম্পর্কের ভবিষ্যৎ। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের পারমাণবিক সাবমেরিন মোতায়েনের এই সিদ্ধান্ত মেদভেদেবের চরম উস্কানিমূলক বক্তব্যের জবাবে নেওয়া হয়েছে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প বলেন, আমি 2টি পরমাণু চালিত সাবমেরিন উপযুক্ত অঞ্চলে মোতায়েনের নির্দেশ দিয়েছি। রাশিয়ার বেপরোয়া ও উস্কানিমূলক বক্তব্য যেন কেবল কথার মধ্যেই সীমাবদ্ধ থাকে। ট্রাম্প আরো লেখেন, শব্দের গুরুত্ব অনেক সময় অপ্রত্যাশিত পরিণতির দিকে নিয়ে যেতে পারে। আমি আশা করি এই ঘটনা তার একটি উদাহরণ হবে না। গত কয়েক সপ্তাহ ধরে ট্রাম্প ও মেদভেদেবের মধ্যে বাকযুদ্ধ তীব্রতর হয়ে উঠেছে। বর্তমানে মেদভেদেব রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অধীনে রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। মেদভেদেব ও পুতিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। মেদভেদেব 2008 থেকে 2012 সাল পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করার সময় পুতিন তার প্রধানমন্ত্রী ছিলেন। এরপর পুতিন যখন আবার প্রেসিডেন্ট হন, মেদভেদেব 2012 থেকে 2020 সাল পর্যন্ত তার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। চলতি সপ্তাহের শুরুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ভারতের সঙ্গে রাশিয়ার বাণিজ্য নিয়ে আলোচনা থেকে সরে গিয়ে মেদভেদেবের উস্কানিমূলক মন্তব্যের বিরুদ্ধে তীব্র ভাষায় প্রতিবাদ জানান ট্রাম্প। তিনি লেখেন, আমি ভারত ও রাশিয়ার ব্যবসার ব্যাপারে পাত্তা দেই না। তাদের মৃতপ্রায় অর্থনীতিগুলো তারা একসঙ্গে ডুবিয়ে ফেলুক, আমার কোনো আপত্তি নেই।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ভারতের পণ্যে ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণা দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর মারাত্মক আঘাত হানতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এই আঘাত কতটা বড় হবে তা এখনো স্পষ্ট নয়, কারণ ট্রাম্প 25% শুল্কের পাশাপাশি একটি অস্পষ্ট জরিমানার ঘোষণাও দিয়েছেন। ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, রাশিয়ার তেল ও অস্ত্র কেনার জন্য 1 আগস্ট থেকে ভারতকে জরিমানা করা হবে। বিশেষজ্ঞরা বলছেন, জরিমানা সম্পর্কিত বিস্তারিত শর্তগুলো জানা গুরুত্বপূর্ণ। এরপরই অর্থনীতির ওপর প্রকৃত প্রভাব বোঝা যাবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গেল মে মাসে উপসাগরীয় সফরে বেরিয়ে কাতারের কাছ থেকে একটি বিলাসবহুল বোয়িং জেট উপহার পান। এরপরে তিনি জানিয়েছিলেন, এমন উপহার প্রত্যাখ্যান করার মতো বোকা তিনি নন। তখন তিনি আরো জানিয়েছিলেন, এটিকে এয়ারফোর্স ওয়ান অর্থাৎ প্রেসিডেন্টের সরকারি বিমান হিসাবে ব্যবহার করবেন। এমনকি মেয়াদ শেষে ব্যক্তিগত ব্যবহারের জন্যও সে বিমান রেখে দেওয়ার আগ্রহ প্রকাশ করেন তিনি। তবে এতে বাদ সেধেছেন মার্কিন সিনেটর ক্রিস মার্ফি। বৃহস্পতিবার তিনি এই বিমান সংক্রান্ত বিলের একটি সংশোধনী প্রস্তাব পেশ করেছেন, যেখানে বলা হয়েছে কাতারের দেয়া সেই বিলাসবহুল বিমান যেন ট্রাম্পের মেয়াদ শেষে তার ব্যক্তিগত সংগ্রহশালায় স্থানান্তর করা না হয়। এর পেছনে অবশ্য মার্ফির যুক্তিও রয়েছে। আনাদলু এজেন্সির এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। সেখানে বলা হয়, ট্রাম্প নাকি নিজের ব্যক্তিগত ব্যবহারের জন্য ওই বিমান সংস্কার করতে জনগণের $100 কোটি খরচ করতে চাইছেন। এতেই বেঁকে বসেন সিনেটর মার্ফি। তার ভাষায়, একটি বিদেশি সরকারের কাছ থেকে $40 কোটি জেট উপহার নিয়ে ইতোমধ্যে মার্কিন পররাষ্ট্র নীতিকে কলুষিত করেছেন ট্রাম্প, আর এখন তিনি এটি সংস্কারের জন্যও টাকা খসাতে চাইছেন। যুক্তরাষ্ট্র রাশিয়ার শব্দযুদ্ধের মধ্যেই রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদের মন্তব্যের জেরে রাশিয়ার থেকে পারমাণবিক সাবমেরিন মোতায়েনের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে সাবমেরিনে রাশিয়া আগে থেকেই বেশ সমৃদ্ধ। বিশ্লেষকদের ধারণা, এবার সমুদ্রপথ হতে পারে রাশিয়া যুক্তরাষ্ট্রের নতুন যুদ্ধক্ষেত্র। স্নায়ুযুদ্ধ যুগের পুরনো কৌশল আবার ফিরে এলো নতুন রূপে। পারমাণবিক অস্ত্রবাহী সাবমেরিন কৌশলগতভাবে মোতায়েন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আর এই সিদ্ধান্ত এসেছে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদের হুঁশিয়ারির পরপরই। সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার অর্থনীতিকে মৃত অর্থনীতি বলায় পাল্টা প্রতিক্রিয়া মেদভেদেভ তাকে ডেড হ্যান্ড কৌশলের কথা স্মরণ করিয়ে দেন, যা শত্রুর ওপর নিশ্চিহ্ন ধ্বংসের বার্তা দেয়। ডেড হ্যান্ড বা পারিমিটার সিস্টেম মূলত স্নায়ুযুদ্ধ পরবর্তী সময়ে তৈরি এক স্বয়ংক্রিয় পারমাণবিক প্রতিক্রিয়া ব্যবস্থা, যার লক্ষ্য হচ্ছে দেশের নেতৃত্ব সম্পূর্ণ ধ্বংস হয়ে গেলেও পাল্টা পারমাণবিক হামলা চালিয়ে শত্রুকে নিশ্চিহ্ন করা। এই হুমকির প্রতিক্রিয়ায় ট্রাম্প গতকাল শুক্রবার রাতে রাশিয়ার আশেপাশে 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন মোতায়েনের নির্দেশ দেন। তবে ক্রেমলিনের পক্ষ থেকে ট্রাম্পের পদক্ষেপের সরাসরি কোনো মন্তব্য না এলেও রুশ পার্লামেন্ট সদস্য ভিক্টর ভোদোলাতস্কি জানিয়ে দিয়েছেন, মহাসাগরে রাশিয়ার পারমাণবিক সাবমেরিনের সংখ্যা যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি এবং যুক্তরাষ্ট্র যেসব সাবমেরিন মোতায়েন করছে সেগুলো অনেক আগে থেকেই রুশ নজরদারিতে রয়েছে। যুক্তরাষ্ট্রের সাবমেরিন শক্তির কেন্দ্রে রয়েছে ওহাইও ক্লাস ব্যালিস্টিক সাবমেরিন, যেগুলো গোপনভাবে চলতে পারে এবং নির্ভুলভাবে পারমাণবিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম। এই সাবমেরিনগুলোকে বোমার বলা হয় এবং এর অন্তত 14টি বর্তমানে সক্রিয়। প্রতিটি সাবমেরিন 20টি পর্যন্ত ট্রাইডেন্ট D5 ক্ষেপণাস্ত্র বহন করতে পারে, যা লক্ষ্যবস্তুকে মারাত্মকভাবে আঘাত হানতে পারে। এছাড়া যুক্তরাষ্ট্রে রয়েছে ফাস্ট অ্যাটাক সাবমেরিনের 3টি প্রধান শ্রেণী: ভার্জিনিয়া ক্লাস, সিউলস ক্লাস ও লস অ্যাঞ্জেলেস ক্লাস। এসব সাবমেরিন টমাহক ও হারপুন ক্ষেপণাস্ত্র, টর্পেডো এবং বিশেষ অভিযানে ব্যবহৃত হয়। ভার্জিনিয়া ক্লাসের সাবমেরিনগুলো যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সর্বাধুনিক প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত, যা গোপনে মিশন পরিচালনা করতে সক্ষম। অন্যদিকে রাশিয়ার সাবমেরিন বাহিনী পৃথিবীর অন্যতম বৃহৎ। দেশটির কাছে রয়েছে প্রায় 64টি সাবমেরিন, যার মধ্যে প্রায় 14টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী। এগুলোর মধ্যে আছে আধুনিক বোরি ক্লাস সাবমেরিন, যা 16টি বুলাভা ক্ষেপণাস্ত্র এবং টর্পেডো লঞ্চারের মাধ্যমে কার্যকর প্রতিরক্ষা গড়ে তোলে। বোরি
এই ক্লাস ধীরে ধীরে প্রতিস্থাপন করছে পুরনো ডেল্টা 4 ক্লাস সাবমেরিনকে, যেগুলোতে রয়েছে 16টি সিনেভা ক্ষেপণাস্ত্র। পাশাপাশি রাশিয়ার ইয়াসেন ক্লাস আক্রমণাত্মক সাবমেরিনগুলো অত্যন্ত আধুনিক। এগুলোর মাধ্যমে স্থলভাগের ওপর দূরপাল্লার হামলা ও সমুদ্রের যুদ্ধজাহাজ ধ্বংস সম্ভব। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়া এখনো গভীর সমুদ্রে আধিপত্য বিস্তারের এক প্রতীকী ও কার্যকর প্রতিযোগিতায় লিপ্ত। স্নায়ুযুদ্ধ শেষ হলেও সেই সময়কার কৌশল, সাবমেরিন বাহিনী এবং পারমাণবিক প্রতিক্রিয়া ব্যবস্থার রূপ আজও পরিবর্তিত হয়নি, বরং নতুন করে পুনরুজ্জীবিত হয়েছে। এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের 82% ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। সো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।